মানে ইয়া করে সাউন্ড করে ওদের জন্য, কিন্তু তারা সবাই অ্যালবাট্রসের প্রশংসা করলো, কিন্তু এনশিয়েন্ট ম্যারিনার অযথাই ধনুক দিয়ে পাখিটাকে হত্যা করলো এবং আবহাওয়া আবার খারাপ হয়ে গেছে। নাবিকেরা এজন্য এনশিয়েন্ট ম্যারিনারকে দোষ দিল এবং মৃত অ্যালবাট্রসকে তারা তার গলায় ঝুলিয়ে দিল। বাতাস থেমে গেল, সমুদ্রের পানি পচে গেল, অবাঞ্ছিত প্রাণীরা চারপাশে কিলবিল করতে শুরু করলো। অ্যানশিয়েন্ট মেরিনার ছাড়া সকল নাবিক তৃষ্ণায় মারা গেল। তিনি তার অপরাধ বোধের জন্য অনুশোচনা করলে তার ঘাড় থেকে মৃত অ্যালবাট্রস পড়ে গেল এবং বৃষ্টি শুরু হলো। একসময় এনশিয়েন্ট মেরিনার তার দেশের নৌবন্দর দেখতে পেলেন, তিনি মুক্তি অনুভব করলেন, কিন্তু হঠাৎ করে প্রচন্ড শব্দ করে জাহাজটি তলিয়ে গেল। তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এই যে প্রকৃতির সাথে ছেলে খেলা করলে এরকমই হয়। সুপারন্যাচারালিজম ইন কলোরিজেস পোয়েম, মানে সুপারন্যাচারালিজম যে আসলে এরকম একটা অ্যালবাট্রোস আছে কিনা, আসলেই হচ্ছে কি এরকম একটা নাবিক ছিল কিনা, এরকম আমাদের মনে একটা দোলাচল তৈরি করে। দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনারের খুব বিখ্যাত একটা লাইন আছে যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এটা হচ্ছে কি কলরিজের। Alone, alone, all alone, alone on a wide, wide sea, and never a saint took pity on my soul in agony. হ্যাঁ, যে ওই যে যখন সবাই মারা যায় খালি ও বেঁচে থাকে, all alone, alone, all alone, alone, alone on a wide, wide sea, and never a saint took pity on my soul in agony. এই যে ক্রিস্টাবেল, ক্রিস্টাবেল হচ্ছে কি স্যামুয়েল টেইলর কলোরিজের, স্যামুয়েল টেইলর কলোরিজ বা এসটি কলোরিজের একটা পোয়েম, খুবই বিখ্যাত একটা পোয়েম ক্রিস্টাবেল। তারপর কুবলা খান, এটা হচ্ছে কি ওর প্রথম মানে প্রথম লেখা, প্রথম অর আ ভিশন ইন আ ড্রিম ফ্রাগমেন্ট, এটা হচ্ছে গিয়ে কিনা ও স্বপ্নে পাইছিল আর কি। কুবলা খান, এটা কবি ঘুমের মধ্যে স্বপ্নে তার এই কবিতার বিষয়বস্তুটি লাভ করেন। মোগল নৃপতি, মোগল রাজা হচ্ছে কুবলা খান, মঙ্গল রাজা কুবলা খান, মঙ্গোলিয়ার রাজা, ঠিক আছে। কুবলা খান হচ্ছে কি নির্দেশিত প্রাসাদ আহ মঙ্গোলিয়ার অভ্যন্তরের পাহাড়ি অরণ্য ঘেরা খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে প্রাসাদের বর্ণনা এখানে আছে। তো তারপরে আচ্ছা ঠিক আছে, ডিড কলরিজ ফরগেট দ্য রেস্ট অফ কুবলা খান? হ্যাঁ, কলরিজ নাকি পুরোটা কবিতা লিখতে পারে নাই এবং হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে লিখছিল যে কবিতাটা অসমাপ্ত কবিতা লিখছিল, মানে স্বপ্নে আরো অনেক কিছু দেখতে পাইছিল কিন্তু ও ভুলে গেছে, লিখতে পারে নাই। কলেজের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ আছে একটাই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারিয়া। এটা বায়োগ্রাফিয়া লিটারিয়া কিন্তু কোনো আত্মজীবনী না, বায়োগ্রাফিয়া যেহেতু আছে এটা কোনো আত্মজীবনী না, ঠিক আছে। এটা হচ্ছে সাহিত্যের আত্মজীবনী, মানে সাহিত্যের মূলক গ্রন্থ। এটা হলো সাহিত্যের জীবন ও চরিত, ঠিক আছে। এতে 24 পরিচ্ছেদ আছে, তার মধ্যে 13টি পরিচ্ছেদে তিনি কেবল দার্শনিকতা করেছেন, যে দার্শনিক চিন্তার উপর ভিত্তি করে তিনি সাহিত্য তত্ত্বের আলোচনা করেছেন তা হলো প্রধান জার্মান দার্শনিক কান্টের দার্শনিক তত্ত্ব, মানে উনি কান্টের দার্শনিক তত্ত্ব দ্বারা প্রভাবিত তার মানে, ঠিক আছে। কান্ট মনে করেন সাবজেক্টিভিটি ইজ অ্যাস্থেটিক কোয়ালিটি, সাবজেক্টিভিটি ইজ অ্যাস্থেটিক কোয়ালিটি। সাবজেক্টিভিটি আমরা কি কি শিখছি, সাবজেক্টিভিটি কিন্তু রোমান্টিক পিরিয়ডের একটা অন্যতম বৈশিষ্ট্য। সাবজেক্টিভিটি ইজ দ্য অ্যাস্থেটিক কোয়ালিটি, অর্থাৎ আত্মগতভাবে শিল্পের আত্মগতভাবে হলো ভাব হলো শিল্পের প্রধান গুণ। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা বুঝছি। ফিয়ার্স ইন সলিটিউড, ফিয়ার্স ইন সলিটিউড হচ্ছে এই একটা পোয়েম, এসটি কলোরিজের একটা পোয়েম। আর সলিটিউড রিপার কি জানি বোর্ডসোর্টের কি জানি একটা ছিল সলিটিউড নিয়ে, সলিটিউড রিপার্স না জানি কি জানি একটা ছিল, হ্যাঁ সলিটারি ওর রিপার, হ্যাঁ সলিটারি ওর রিপার, হ্যাঁ সলিটারি রিপার। আচ্ছা এটা হচ্ছে কি ফিয়ার্স ইন সলিটিউড, ও একটু ভয় টয় পাইতো কারণ মদ গাঞ্জা খাইতো যারা, যারা সলিটিউড একটু ভয় পায়। তারপর হচ্ছে দিস পোয়েম ওই যে উইথড্রল সিনড্রোমের মতো মনে হয়। ফিয়ার্স ইন সলিটিউড, দিস পোয়েম ওয়াজ রিটেন বাই স্যামুয়েল টেলর কলেরিজ। আচ্ছা ঠিক আছে, in 1798 when France
threatened to invade Great Britain during the French Revolution. Coleridge was opposed to the British government. However, this poem sympathized with the British people. Acha. Okay, Spheres in Solitude. Okay. The Nightingale, a conversational poem. আর টু দ্য নাইটিঙ্গেল এটা জানি কার? জাস্ট নাইটিঙ্গেল এটা তো মনে হয় ওরসত্বের একটা নাইটিঙ্গেল ছিল না? ওরসত্বের তো একটা নাইটিঙ্গেল ছিল। এ নাইটিঙ্গেল আছে তো একজনের, এই যে ওরসতের না, একটা তো আছে মিল্টনের। মিল্টনের ও নাইটেঙ্গেল, কিন্তু টু দ্য কুকু। আচ্ছা, নাইটিঙ্গেল না, কুকু। কুকু কুকু, টু দ্য কুকু। টু দ্য কুকু হচ্ছে কি উইলিয়াম ওটসওর্থ। টু দ্য কুকু হচ্ছে কি ওটসওর্থ, আর হচ্ছে এসটি কলোরিজে হচ্ছে দা নাইটিঙ্গেল। এসটি কলোরিজের দা নাইটিঙ্গেল, টু দ্য কুকু হচ্ছে কি ওটসওর্থের। ঠিক আছে, কনভারসেশনাল পোয়েম। আরেকটা আছে ওড টু এ নাইটিঙ্গেল, ওইটা হচ্ছে জন কিটসের। হ্যাঁ, ও টু এ নাইটিঙ্গেল এটা হচ্ছে জন কিটসের। আর ও নাইটিঙ্গেল হচ্ছে কি জন মিল্টনের। আর দা নাইটিঙ্গেল হচ্ছে এসটি কলোরিজের। আর দা কুকু, টু দা কুকু হচ্ছে ওটসওর্থের। Common sense in an uncommon degree is what the world calls wisdom. মানে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা লিখছে। বাংলাদেশের মানুষের তো কমন সেন্সের খুবই অভাব। তো বাংলাদেশের মানুষকে হয়তো একটু মানে কটাক্ষ করে লিখছে যে কমন সেন্স ইন অ্যান আনকমন ডিগ্রি ইজ হোয়াট দ্য ওয়ার্ল্ড কলস উইজডম। এসটি কলোরিজ। আচ্ছা, তারপর হচ্ছে হি প্রেজ বেস্ট হু লাভস বেস্ট all things both great and small for the dear God who loves us. He made and loves all. মানে এত লাভেবল মানুষ। এসটি কলোরিজ হচ্ছে কি বলছে যে জীবে দয়া করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর, সেটারই হচ্ছে ইংলিশ কোন একটা ভার্স সে লিখছে। ঠিক আছে, এসটি কলোরিজ হি প্রেজ best who loves best all things both great and small. সব ছোট বড় বিষয়ে কে এসে আচ্ছা জীবে যে এই তো জীবে যে জন সে হচ্ছে ঈশ্বর। আচ্ছা, তারপর হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট হচ্ছে গিয়ে একজন, ওই যে নামের সাথেই তো স্কট আছে তাই না, তার মানে কি সে একজন স্কটিশ হিস্টোরিক্যাল নোভেলিস্ট, প্লে রাইট অ্যান্ড হচ্ছে গিয়ে পোয়েট। স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট কিন্তু ফাদার অফ বোথ দ্য রিজিওনাল অ্যান্ড হিস্টোরিক্যাল নোবেলস। ঠিক আছে। আচ্ছা, ওনার সবচেয়ে ফেমাস রাইটিং হলো নোবেল ইভানহো। ইভানহো ইভানহো হচ্ছে গিয়ে স্যার ওয়াল্টার স্কটের সবচেয়ে বিখ্যাত নোবেল, ইভানহো। কি রে, শেষ? হতো শেষ। ইংরেজি লিটারেচার আমার ভালো লাগে, মজা লাগে। হ্যাঁ, অল্প পড়া। অল্প পরে কি সুন্দর মার্কস পাওয়া যায় ইজিলি। হ্যাঁ, খুবই মজার। আচ্ছা, তারপর হচ্ছে স্যার ওয়াল্টার স্কটস আরেকটা খুবই গুরুত্বপূর্ণ রচনা আছে, দ্য হার্ট অফ মিডলটন। এটা আছে মিডলোথিয়ান, হার্ট অফ মিডলোথিয়ান, দ্য হার্ট অফ মিডলোথিয়ান। এরপর পেট্রোয়েটিজম পোয়েম, এটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা পোয়েম। এটা পেট্রোয়েটিজম। দিস ইজ মাই ওন, মাই নেটিভ ল্যান্ড, breathes there a man with soul so dead who never to himself has said. ঠিক আছে, দিস ইজ মাই ওন মাই নেটিভ ল্যান্ড, এটা হচ্ছে কি স্যার ওয়াল্টার স্কটের পেট্রোয়েটিজমের কবিতা। কনফিউশন, এটা পেট্রোয়েটিজম হচ্ছে গিয়ে ওয়াল্টার স্কটের, দা পেট্রোয়েট হচ্ছে গিয়ে স্যামুয়েল জনসনের প্যাম্ফলেট। হ্যাঁ, প্যাম্ফলেটের হচ্ছে স্যামুয়েল জনসনের একটা প্যাম্ফলেট ছিল, ওই প্যাম্ফলেটের মধ্যে মানে ওই প্যাম্ফলেটের নামটা ছিল দা পেট্রোয়েট, এটা হচ্ছে স্যামুয়েল জনসন। আর দা পেট্রোয়েট পোয়েম হচ্ছে গিয়ে রবার্ট ব্রাউনিং এর। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, রবার্ট ব্রাউনিং এর কালকে যেন কি পড়ছিলাম, ম্যাথিউ আর্নল্ডের পড়ছি নাকি মাই লাস্ট ডাচেস, এটা জানি কার কবিতা বলতো? মাই লাস্ট ডাচেস ওয়েবস্টারে পড়লাম না, না কোন না, মাই লাস্ট ডাচেস এটা অন্যটা ছিল। ওয়েবস্টারে তো হচ্ছে মাই ডাচেস লাস্ট ডাচেস ছিল ব্রাউনিং এর, আর ওই বুকস অফ ডাচেস যেটা সেটা ছিল হচ্ছে চসারের। হ্যাঁ, হ্যাঁ, বুকস অফ ডাচেস হচ্ছে কি চসারের ছিল। রবার্ট ব্রাউনিং এ পড়ছি, হ্যাঁ রবার্ট ব্রাউনিং এ পড়ছি মাই লাস্ট ডাচেস। আর হচ্ছে ডাচেস অফ ম্যালফি ছিল হচ্ছে গিয়ে ওই যে ইয়ার ছিল, ওয়েবস্টারে। ওয়েবস্টার। আচ্ছা, পেট্রিয়টিজম হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের, দ্য পেট্রিয়ট হচ্ছে গিয়ে স্যামুয়েল জনসনের, আর হচ্ছে প্যাম্ফলেট ছিল স্যামুয়েল জনসনের, আর দ্য পেট্রিয়ট এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং এর। দ্য ব্রাইড অফ লেমারমুর, দ্য ব্রাইড অফ লেমারমুর এটা হচ্ছে স্যার ওয়াল্টার স্কটের। দ্য ব্রাইড অফ লেমারমুর এটা হচ্ছে গিয়ে ওয়াল্টার স্কটের। আর দ্য মর্নিং ব্রাইড এটা কার বলতো? কনগ্রেভ। হ্যাঁ, কনগ্রেভের হচ্ছে গিয়ে ওই মর্নিং ব্রাইড ছিল। দ্য ব্রাইড অফ লেমারমুর এটা হচ্ছে গিয়ে ওয়াল্টার স্কট। দ্য টেলসম্যান এটা হচ্ছে ওয়াল্টার স্কটের, ওয়াল্টার স্কট টেলসম্যান। আচ্ছা, তাহলে ওয়াল্টার স্কটের কি পড়লাম কদিকে কেউ একজন? আইভ্যানহো, দ্য হার্ট অফ মিডলিথিয়ন, প্যাট্রিয়টিজম, তারপরে হচ্ছে দ্য ব্রাইড অফ ল্যামারমোর, আরেকটা যেন কি টেলসম্যান ট্যালিসম্যান। টেলিসম্যান, হ্যাঁ টেলিসম্যান, দা টেলিসম্যান। ট্যালিসম্যান। হ্যাঁ, কিরে প্রেমা কি অবস্থা? আচ্ছা, এসটি কলোরিজের জানি আমরা কি কি পড়লাম ভোর কদিকে? 6টা থেকে পড়তেছি, ভোর 8টা থেকে পড়তেছি আমরা। এসটি কলেজ হচ্ছে প্রথমে ছিল হচ্ছে ওর একটা আত্মজীবনীমূলক সাহিত্যিক গ্রন্থ আছে, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এরপরে রাইম অফ অ্যানসাইন মেরিনার, তারপরে স্বপ্নে দেখে কুবলা খান কবিতা লিখছে। এরপরে ওই যে তোমার এসটি কলেজ ওই যে আরেকটা লিখছে না, টু দ্য নাইটেঙ্গেল। হ্যাঁ, দা নাইটেঙ্গেল। দা নাইটিঙ্গেল লিখছে। নাইটেঙ্গেল, সরি, আর টু নাইটেঙ্গেল লিখছে। টু দ্য কুকু লিখছে ওটসওর্থ। ওট আচ্ছা, ওট টু নাইটিঙ্গেল লিখছে কিটস। টু দ্য কুকুর সাথে তো নাইটেঙ্গেলের কোনো মিলই নাই। তুই যখনই এই তিনটা পড়ি তখনই তুই আরো কনফিউজ করতেছে। আচ্ছা, টু দ্য নাইটেঙ্গেল হচ্ছে এসটি কলরিজ, টু নাইটেঙ্গেল হচ্ছে জন কিটস, আর ওট টু নাইটেঙ্গেল হচ্ছে তোমার জন, সরি উল্টা বলছি, ওট টু নাইটেঙ্গেল জন কিটস, টু নাইটেঙ্গেল হচ্ছে জন মিল্টন, আর টু না, দ্য নাইটেঙ্গেল টু কাকো, টু নাইটেঙ্গেল, সরি। ও নাইটিঙ্গেল। ও সরি ও নাইটেঙ্গেল এ ভাই দেখতে দেখি। জন মিল্টন, ও নাইটেঙ্গেল জন মিল্টন, টু দ্য নাইটেঙ্গেল হচ্ছে এসটি কলরিজ, ওট টু নাইটেঙ্গেল জন কিটস। ইয়েস, গুড। আর বল তারপর হচ্ছে তারপরে জেন অস্টেন হচ্ছে রোমান্টিক এজের এন্টি রোমান্টিক নারী, ঠিক আছে? উনি রোমান্টিসিজম পছন্দ করে না আমার মতো, এন্টি রোমান্টিক লিস্ট, ইন রোমান্টিক পিরিয়ড, ভালোবাসার দুনিয়ায় ভালোবাসাকে ঘৃণা করে। আচ্ছা, ওনার সবচাইতে মানে সেলিব্রেটেড নোবেল যেটা, সেটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সোল্ড নোবেল, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো বিবাহ এবং সামাজিক অবস্থান এটা রচনার মধ্যে প্রাধান্য পাইছে, যে তখনকার যুগে মানে মহিলাদের মেইন উদ্দেশ্যই ছিল একটা বড়লোক পেঁচায় পুচায় বিয়ে করা, এটাই। আর হচ্ছে বড়লোকদের মেইন উদ্দেশ্যই ছিল একটা সুন্দরী মহিলা বিয়ে করা। তো এইটা নিয়ে এগুলা নিয়ে ওনার রচনা।
তো যাই হোক, এটা কি বলছে, জেন অস্টেন বিখ্যাত উপন্যাস প্রাইড এন্ড প্রেজুডিস, গর্ব এবং কুসংস্কার, এটা হচ্ছে গিয়ে এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস হিসেবে বিবেচিত হয়। উপন্যাসটি ইংল্যান্ডের ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে নারীদের জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করার সামাজিক চাপে কেন্দ্রিত। আচ্ছা, তারপর হচ্ছে বেনেট পরিবারের ৫ কন্যা, জেন, এলিজাবেথ, মেরি, কিটি, লিডিয়া। এর মধ্যে হচ্ছে উপযুক্ত পাত্র খুঁজে পাওয়ার চেষ্টাই হচ্ছে উপন্যাসের প্রধান কাহিনী। লাস্টে সবার বিয়ে হয়ে যায়, না সবার বিয়ে হয় না, কার জানি বিয়ে হয় না, লিডিয়ার বিয়ে হয় না মেবি, নাকি? তারপর অর্থনীতি, একটা হচ্ছে পালায় যে বিয়ে করে, কি করে না করে, ফ্রড একটারে বিয়ে করছে পালায় গিয়া, এক বোন। জেন তো ভালো ছিল, জেন হচ্ছে বড় বোন। এলিজাবেথ ওও ভালো ছিল, ও ভালো জায়গায় বিয়ে করছে, কিন্তু কিটি বোধহয় হচ্ছে গিয়ে ফালতু একটা ব্যাটারে পছন্দ করছে, ফালতু একটা ব্যাটারে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা বিবাহের মাধ্যমে অর্জিত হয়, এমন ধারা উপন্যাসে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর প্রেম ও গর্ব, মানে প্রাইড এন্ড প্রেজুডিস, এটা প্রেম ও গর্ব লেখা হচ্ছে কেন? আল্লাহ, এলিজাবেথ বেনেট এন্ড মিস্টার ডার্সির প্রেম কাহিনী, এটা কিন্তু মাঝে মাঝে মানে একবার পরীক্ষায় দেখলাম যে আসছে মিস্টার ডার্সি, এটা কোন কোন ক্যারেক্টার, হ্যাঁ কোন ইসের ক্যারেক্টার? এলিজাবেথ বেনেট মিস্টার, এটা খালি আমি পারছি এই কারণে, কারণ আমি মুভিটা ভালো মতো দেখছি, একদম মুভিটা অনেকবার দেখছি। ডার্সিটা আমার তো ভালো লাগতো, তো এই জন্য। তো মিস্টার ডার্সির প্রেম কাহিনী উপন্যাসের মূল কেন্দ্র। প্রথমে ডার্সির অহংকার এবং এলিজাবেথের কুসংস্কারের কারণে, কুসংস্কার না, ওই ভুল বুঝছিল, এটা কি লিখছে। আচ্ছা যাই হোক, বাদ দাও। ডার্সির ঐশী, হ্যাঁ, এক মিনিট, তুই হ্যাঁ, কি আসতে পারবি আজকে? আজকে তুই আজকে হ্যাঁ। যাবি? ও, কখন আমি যাবি? যাবো তো বিকালে, রাত হবে আর কি, রাতে থাকা লাগবে কারণ দিনে ম্যামও ব্যস্ত। তুই একটু বল আঙ্কেল আন্টি আজকে একটু থেকে, তুইও কালকে সকালে চলে যাস, আমিও চলে আসবো। হ্যাঁ আম্মু, আম্মু আমার পাশে বসে আছে। আন্টি প্লিজ। কি বললাম আম্মু? রাতে, এখন এটা হলো ব্যাপার, রাতে তো থাকাটা মানে একটু আমি তো দিনে যাইতে পারতেছি না, তারপরে ম্যামও দিনের বেলা ব্যস্ত, ক্লাস ম্যারাথন ক্লাস চলতেছে ম্যামের, এই জন্য আমি প্ল্যানই করছি ওইভাবে যে সন্ধ্যার আগে আগে যাব, ওই রাতটা থেকে ম্যামও ফ্রি থাকবে। হুম। আন্টি প্লিজ, এত দূর থেকে যেতেছে, আমরা যাইতে পারি না, কিছু না, একটু আসতে দেন। এখন ব্যাপারটা হচ্ছে সিচুয়েশন খারাপ, বুঝছস না, রাতের বেলা এখন এইটা তুই একটা বিকালে ব্যাপার। চলে আসবি, বিকালে চলে আসবি, কিন্তু পরে যাবি আর কি পরের দিন সকালে, তো খারাপ সিচুয়েশন তো তোর পড়া লাগতেছে। এখন তুই এই যে এখন কয়টা বাজে, দুপুর হয়ে গেছে না প্রায়, মানে দুপুরে খাইয়ে তুই বের হয়ে যাবি, তুই চলে আসবি, সমস্যা নেই, তুই অফিসে আসবি না হয়, দিতে হবে। অফিসে এলাম তো রাইতে থাকা, এটার বিষয়ে তো মানে আম্মু একটু ইয়া করে, সংকোচ করে যে আরবিন ভাইয়ের বাসায় থাকতে হবে, তা আরবিন ভাইয়ের বাসায় থাকা মানে তো সেই মাইশের বাসায়। আচ্ছা, তো রাতে কি তুই ফিরতে পারবি? আমি না হয় যে এখন রান্না বান্না শেষ করতে, আমি তো আগে আগে বের হই, পরে তুই তুই তো চলে যাই। আগে তাইলে হচ্ছে কি আমরা তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এখন রেডি হয়ে বের হয়ে যাব, তো তুই আয়, পরে চলে যাস। রাতে থাকা নিয়ে বুঝতে পারছি আমি, তুই কনসার্নটা আসলে সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই। তো আমার বলিস, আমি কখন থাকুম না থাকুম এটা বলিস, ঠিক আছে? তুই ওই যে 2টার দিকে বের হয়ে যাস, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাই আমরা শেষ করে নিই পড়া। ইয়ে, দেখা করবো। আচ্ছা তারপর তো ডার্সি নিয়ে কাহিনী করলাম। আচ্ছা ঠিক আছে, জেন অস্টেনের আরেকটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়েও অনেক মুভি টুভি হয়েছে, সেন্স এন্ড সেন্সিবিলিটি। এটা যদি কেউ না পড়ে থাকেন তাহলে হচ্ছে কি ওই যে সানডে সাসপেন্সে দেখতে পারেন, সেন্স এন্ড সেন্সিবিলিটি, এটা একটা আছে সানডে ক্লাসিক্স, ঠিক আছে? সেন্স এন্ড সেন্সিবিলিটি, এটা উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে জেন অস্টেনের প্রথম প্রকাশিত উপন্যাস কিন্তু সেন্স এন্ড সেন্সিবিলিটি, ঠিক আছে? দুই বোন এলিনর আর মেরিয়ান, ওদের জীবনে হচ্ছে প্রেম, সম্পর্ক এবং বাস্তবতার জটিলতাগুলা তুলে ধর। তো সেন্স এন্ড সেন্সিবিলিটি, সেন্সের প্রতীক হচ্ছে গিয়ে এলিনর, আর হচ্ছে সেন্সিবিলিটির প্রতীক হচ্ছে গিয়ে ম্যারিয়ান।
হ্যাঁ, সেন্সের প্রতীক হচ্ছে এলিনর, আর মারিয়ান হচ্ছে গিয়ে সেন্সিবিলিটির প্রতীক। আচ্ছা ঠিক আছে। তো উপন্যাসটি দেখায় কিভাবে দুই ভিন্ন ব্যক্তিত্বের নারী জীবন এবং প্রেমে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়। এরপরে হচ্ছে জেন অস্টিনের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ রচনা এমা। হ্যাঁ, এমা সার সংক্ষেপে এটা হচ্ছে এমা উডহাউস। এটা কোনটা জানি? তো শেষে আচ্ছা ঠিক আছে, ম্যাচ মেকার মনে করে। এমাটাও মনে হয় পড়ছিলাম বা দেখছি। এটি সমাজ সচেতন রোমান্টিক উপন্যাস। আচ্ছা ঠিক আছে। এমার চরিত্র এমা উডহাউস 21 বছর বয়সী এক তরুণী, যিনি হার্টফিল্ডে তার বাবার সঙ্গে থাকে। তিনি সুন্দর, ধনী, আত্মতুষ্ট, তার জীবনে বিবাহের প্রয়োজনীয়তা অনুভব করে না। আরে এটা তো আমার মতো, জীবনে বিবাহের প্রয়োজনীয়তা অনুভব করে না, শুধু বাপ মার দিকে চায় বিয়ে করতেছে। তুই হইলি, এটা আমি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে। সেটা সায়মা। তিনি অন্যদের প্রেম জীবন নিয়ে হস্তক্ষেপ করতে এবং সম্পর্ক স্থাপন করতে পছন্দ করেন। এটা কি অন্যদের প্রেম জীবন নিয়ে হস্তক্ষেপ করতে? এটা তো পুরাই সায়মা তাইলে। নিজের কোনো খবর নাই, অন্যের কিন্তু ম্যাচ আমি করি, সে থাক আর না বলি। ম্যাচ মেকিং এর প্রচেষ্টা করস তুই, ঠিকই আছে। এমা মনে করে এবং মনে করেন তিনি তার পরিচারিকার মেয়ের বিয়ের ব্যবস্থা সফলভাবে করেছিলেন, যা তাকে অনুপ্রাণিত করে অন্যদের সম্পর্ক তৈরির চেষ্টা করতে। তিনি তার নতুন বন্ধু হ্যারিয়েট স্মিথ এর জন্য সঙ্গী খুঁজতে থাকেন। ও মাই গড, এই বন্ধুর জন্য সঙ্গী খুঁজে না? আচ্ছা। তারপর এমা ভুলভাবে বিশ্বাস করেন যে হ্যারিয়েটের জন্য স্থানীয় যাজক মিস্টার এলটন উপযুক্ত হবেন। তবে মিস্টার এলটন প্রকৃতপক্ষে এমাকে ভালোবাসেন এবং তাকে প্রস্তাব দেন, যা এমার জন্য বিব্রতকর হয়ে ওঠে। মিস্টার নাইটলি, এটা কি বলছেন? মিস্টার নাইটলি এমার বুদ্ধিমান, অভিজ্ঞ প্রতিবেশী এবং বন্ধু, প্রায় এমার ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের সমালোচনা করেন। নাইটলি হলেন উপন্যাসের নৈতিক স্তম্ভ এবং এমার জীবনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এমা ধীরে ধীরে বুঝতে পারেন যে তার অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অন্যের জীবনে অযাচিত হস্তক্ষেপ ভুল ছিল। তিনি উপলব্ধি করেন যে মিস্টার নাইটলি প্রতি গভীর অনুভূতি রয়েছে এবং তিনি তার প্রকৃত জীবন সঙ্গী। আচ্ছা, এরপরে হচ্ছে জর্জ গর্ডন বাইরন। হ্যাঁ, এই লর্ড বাইরন প্লে বয় চলে, না প্লে বয় নাকি, লর্ড বাইরন হচ্ছে কি বিদ্রোহী কবি। আচ্ছা, তারপর হচ্ছে ক্যামব্রিজে পড়া অবস্থায় 19 বছর বয়সে আওয়ার্স অফ আইডলনেস। ও আচ্ছা হ্যাঁ, প্লে বয় একটুখানি ছিল, আওয়ার্স অফ আইডলনেস যেহেতু পড়ছে, তো ওর অনেক মানে আমাদের মতো অবস্থা, বেকার, সব বেকার জীবন, আওয়ার্স অফ আইডলনেস। এ স্ক্যান্ডালাস অ্যান্ড রিবেলিয়াস লাইফস্টাইল। ওর তো স্ক্যান্ডাল লাইফে স্ক্যান্ডালের কোনো অভাব নাই, সৎ বইনার সাথে হচ্ছে গিয়ে সম্পর্ক কইরা টুইরা নানান কাহিনী, নানান কিচ্ছা। তো ডন জুয়ান হচ্ছে গিয়ে লর্ড বাইরনের হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ উপন্যাস। ডন জুয়ান। ডন জুয়ান হচ্ছে গিয়ে একটা স্যাটারিক্যাল অ্যান্ড এপিক পোয়েম। স্পেনের আভেলিতে ডন জুয়ানের জন্ম। তার বাবা ডন জোস একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তার মা ডোনা আইনেস একজন হচ্ছে শিক্ষিত মহিলা। তার পিতামাতার সংসারে সুখ ছিল না। জুয়ানের বাবা জ্ঞান ও শিক্ষার চেয়ে নারীদের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। জুয়ানের বাবাও হচ্ছে গিয়ে একটু লুচু টাইপের ছিল। তো পাশাপাশি তিনি জুয়ানের মায়ের প্রতি অবিশ্বাসী ছিলেন, লুচু। জুয়ানের মা জুয়ানের বাবার সাথে সম্পর্ক ছেদ করেন, বাট স্বাভাবিক এরকম টক্সিক একটা ব্যাটার সাথে কোন মহিলা থাকবে। তো তারপর হচ্ছে তার পূর্বেই জুয়ানের বাবা জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। ভালো হয়েছে, মরে গেছে, ভালো হয়েছে। তবে জুয়ানকে শিক্ষিত করাই তার মায়ের প্রধান উদ্দেশ্য ছিল। জুয়ানের বয়স যখন 16 বছর বয়সী, তখন মায়ের এক বান্ধবী ডন জুলিয়ার প্রেমে পড়ে যান। মানে সুদর্শন জুয়ানের প্রতি তার গভীর আগ্রহের সৃষ্টি হয়। গ্রীষ্মের এক সন্ধ্যায় তারা তাদের ভালোবাসার কথা প্রকাশ করে, মানে হুদাই, মানে মায়ের বান্ধবী, চিন্তা কর। তারপর ডোনা জুলিয়া স্বামী ডন আলফান্সো তার স্ত্রীকে সন্দেহ করত। স্বাভাবিক, এরকম মানে ফষ্টি নষ্টি করে স্ত্রী হইলে সন্দেহ তো করবি। তো তারপর এক রাতে সে তার স্ত্রীর শোবার ঘরে আহ
বাপের যোগ্য উত্তরসূরি একদমই। তারপরে এক রাতে সে তার স্ত্রীর শোবার ঘরে তার বন্ধুদের নিয়ে প্রবেশ করে এবং পুরুষের এক পাটি জুতা দেখতে পায়। ডন জুয়ান তখন তার বিছনা চাদরের নিচে লুকিয়ে ছিল, চিন্তা করো। অতঃপর তার সাথে আলফান্সার ধস্তাধস্তি, এক পর্যায়ে জুয়ান তার নাকে আঘাত করে এবং পালিয়ে যায়। এই ঘটনার পর ডোনা জুলিয়াকে মাঠে পাঠানো হয়, আচ্ছা ঠিক আছে, মঠে পাঠানো হয়। মানে মানে তখনকার যুগের যে এই সমস্ত যে মাইয়াগুলো ছিল যে ফুষ্টি নষ্টি করে চরিত্র ঠিক নাই, তাদেরকে হচ্ছে গিয়ে মঠে পাঠানো হইতো এবং তাদেরকে নান বানায় দেওয়া হইতো। ঠিক আছে, যে অন্যদিকে ডন আলফান্সো তাদের সম্পর্কে ইতি টানার উদ্যোগ নেয়। পাশাপাশি জুয়ানের মা জুয়ানকে পরবর্তী 4 বছর বিদেশে ভ্রমণ করানোর সিদ্ধান্ত নেয়। মানে পোলারে বিদেশ পাঠায় দিছে আর মাইয়াটার হচ্ছে গিয়ে মঠে পাঠায় দিছে নান বানানোর উদ্দেশ্যে। এই সমস্ত মানে নেওয়া যায় না তো। লর্ড বাইরন লর্ড বাইরন বলছে, ম্যানস কনসিয়াস ইজ দ্য ওরাকল অফ গড। ঠিক আছে, ম্যানস কনসিয়াস, মানুষের বিবেক হচ্ছে কি আহ মানে স্রষ্টারই হচ্ছে আওয়াজ, ওরাকল অফ গড। সুইট ইজ রিভেঞ্জ স্পেশালি টু ওমেন। হ্যাঁ, মানে ওমেনদের কাছে রিভেঞ্জটা হচ্ছে সুইট। তারপর রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, এটা হচ্ছে ফ্রান্সিস বেকন বলছিল। তারপর লিভিং ওয়েল ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, কালকে আমরা পড়ছি হুজুর জর্জ হারবার্টের। আচ্ছা, জর্জ হারবার্টের কয়েকটা রচনার নাম বলতো, পোয়েমের নাম বলতো জর্জ ইস্টার হারবার্টের। দ্য কলার। হ্যাঁ, ইস্টার উইংস, কলার, টেম্পল, হ্যাঁ এই তিনটেই তো ছিল। তারপর সুইট ইজ রিভেঞ্জ স্পেশালি টু উমেন, এটা হচ্ছে কি লর্ড বাইরন, নারী ছলনাময়ী আর কি। তারপর ডন জুয়ান বাইরন, আচ্ছা, আই লাভ ইউ, ফর দিস লাভ আই হ্যাভ লস্ট স্টেট, স্টেশন, হেভেন, ম্যানকাইন্ডস মাই ওন স্টিম, অ্যান্ড ইয়েট ক্যান নট রিগ্রেট হোয়াট ইট হ্যাজ কস্ট, সো ডিয়ার ইজ স্টিল দ্য মেমোরি। মানে কত ভালোবাসে দেখেন, যে স্টেট, স্টেশন, রাজ্য, সম্পত্তি সমস্ত কিছু হারায় ফেলছে, তারপরে হচ্ছে গিয়ে তার কোনো রিগ্রেট নাই, কারণ আমি তোমাকে পেয়েছি। ঠিক আছে, আচ্ছা, পার্সি বেসি শেলি বা পিবি শেলি, এখন আমরা চলে আসছি পিবি শেলির মানে স্ত্রী ও বউ কিন্তু হচ্ছে গিয়ে ভালো রাইটার ছিল, ম্যারি শেলি। তো পিবি শেলি হচ্ছে ফাইনেস্ট লিরিক পোয়েট ইন ইংলিশ, এটা খুবই ইম্পর্টেন্ট, এরকম আসে যে হু ওয়াজ দ্য ফাইনেস্ট লিরিক পোয়েট ইন ইংলিশ, এটা হচ্ছে পিবি শেলি। লিরিক পোয়েট সবচেয়ে ভালো ছিল হচ্ছে গিয়ে পিবি শেলি। আর ফার্স্ট লিরিক্যাল পোয়েট ছিল হচ্ছে গিয়ে ওয়ার্ডসওয়ার্থ এস টি কলরিজ। আচ্ছা, অ্যাডোনিস হচ্ছে গিয়ে একটা শোকগাথা। অ্যাডোনিস হচ্ছে কিটসের মৃত্যু উপলক্ষে হচ্ছে গিয়ে এটা লিখছিল। তো এটা হচ্ছে গিয়ে অ্যাডোনিস হচ্ছে গিয়ে কিটসের মৃত্যু, তার বন্ধু কিটস, পিপি শেলির বন্ধু কিটস, ওর মৃত্যুতে হচ্ছে কি একটা এলিজি লিখছিল। ওর টু ওয়েস্ট উইন্ড, এটা হচ্ছে কি পিবি শেলির। আচ্ছা, তারপর টু এ স্কাইলার্ক, এটা হচ্ছে গিয়ে পিবি শেলির। টু এ স্কাইলার্ক হচ্ছে গিয়ে পিবি শেলির, আর টু দা কুকু হচ্ছে গিয়ে ওটসওর্থের। কুকু, আরে কুকু শুনলেই হচ্ছে গিয়ে এই যে জুয়া পাখালি হাসে। ওজিমেন্ডিয়াস হচ্ছে গিয়ে পিবি শেলির। ওজিমেন্ডিয়াস মানে মহান, মানে ফেরাউনের মতো মহান একজন ক্ষমতাধর মানুষের ক্ষমতার ক্ষণস্থায়িত্ব এবং মানুষের অহংকারের পরিণতি চিত্রিত হয়েছে ওজিমেন্ডিয়াসে। মুক্তির বিবরণ, আচ্ছা ঠিক আছে। রাজকীয় অহংকার, এই যে রাজকীয় অহংকার, লুক অন মাই ওয়ার্কস, মাইটি অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। এটি হচ্ছে গিয়ে ওজিমেন্ডিয়াসের গর্ব, নিজের শক্তি এবং ক্ষমতার প্রতি আত্মতুষ্টি প্রকাশ করে। আচ্ছা, ক্ষমতার ক্ষণস্থায়িত্ব, এটা হচ্ছে ওজিমেন্ডিয়াস, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে দ্য রিভোল্ট অফ ইসলাম, ইসলামের বিষয়ে যদিও এখানে কিছুই বলা হয়নি, কিন্তু এটার নাম হচ্ছে দ্য রিভোল্ট অফ ইসলাম, এটা হচ্ছে লিখছে পিবি শেলি, পোয়েম লিখছে। এই পোয়েমটাই হচ্ছে গিয়ে 12 ক্যান্টোস ছিল। হ্যাঁ, তো এটার পূর্ব নাম ছিল হচ্ছে লায়ন অ্যান্ড সিনথা।
রিভল্ট অফ ইসলামে হচ্ছে গিয়ে লায়ন অ্যান্ড সিনথার কাহিনী, ওই গ্রিক যে পুরাণের যে কাহিনী সেটা নিয়ে এটা কিন্তু রচিত, ঠিক আছে, কিন্তু হুদাই এখানে হচ্ছে গিয়ে নাম দিছে হচ্ছে রিভল্ট অফ ইসলাম। হ্যাঁ, রিভল্ট অফ ইসলাম। তো লায়ন হচ্ছে গিয়ে কবিতার প্রধান নায়ক এবং যিনি মানব মুক্তি এবং ন্যায় বিচারের জন্য লড়াই করেন, এবং সিথনা হচ্ছে গিয়ে লায়নের প্রেমিকা এবং সংগ্রামের সহযোদ্ধা। তিনি নারীর স্বাধীনতা এবং শক্তির প্রতীক। তারা উভয়ই একসঙ্গে অত্যাচার নিপীড়ন বিরুদ্ধে বিদ্রোহীদের নেতৃত্ব দিত। আচ্ছা, তাই নেসেসিটি অফ অ্যাথিজম এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ওনার কন্ট্রোভার্সিয়াল যে রচনা তার মধ্যে একটা, দ্য নেসেসিটি অফ অ্যাথিজম। হ্যাঁ, এইটার কারণে হচ্ছে কি তাকে কিন্তু রাস্ট্রিকেট করা হয়, তাকে কলেজ থেকে রাস্ট্রিকেট করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে পিবি শেলির আরেকটা হচ্ছে প্রমিথিয়াস আনবাউন্ড, এটা হচ্ছে লিরিক্যাল ড্রামা। প্রমিথিয়াস আনবাউন্ড এটা একটা ট্র্যাজেডি। প্রমিথিয়াসের যে গ্রিক মানে গ্রিক যে হচ্ছে গ্রিক পুরাণে যে প্রমিথিয়াস ছিল, সে প্রমিথিয়াসের কাহিনী নিয়ে এটা রচিত। মানব প্রেমিক প্রমিথিয়াস হচ্ছে গিয়ে স্বর্গের দেবতাদের থেকে লুকায়া আগুন নিয়ে এসে মানুষকে উপহার দিছিল। তো কিন্তু হচ্ছে গিয়ে এই মানব বিদ্বেষী যে জুপিটার, হ্যাঁ, জুপিটার হচ্ছে গিয়ে ওই আমাদের ভারতীয় পুরাণে যেমন হচ্ছে ইন্দ্র ছিল, জুপিটার হচ্ছে দেবতাদের রাজা ছিল, গ্রিক দেবতাদের রাজা। তো জুপিটার হচ্ছে কি করছে যে প্রমিথিয়াস এরকম না বলে একটা কাজ করছে। তো জুপিটার হচ্ছে গিয়ে নির্দেশ দিল যে প্রমিথিয়াসকে হাত পা বন্দি করে রাখা, তারপরে এক জায়গায় রাখা দাও। ওই জায়গায় হচ্ছে গিয়ে একটা শকুন ছেড়ে দেয়, এবং হচ্ছে গিয়ে এরকম কথিত আছে যে শকুনটা হচ্ছে গিয়ে পুরা মানে ওর বুকের মধ্যে ঠোকরাইতে থাকে, এবং হচ্ছে ঠোকরাইতে ঠোকরাইতে একটা সময় হচ্ছে গিয়ে ওর কলিজা যেটা, ওর যে হচ্ছে হার্টটা খায় ফেলায়, এরপর আবার সেই হার্ট ওখানে গজায়। তো এই কষ্টটা হচ্ছে গিয়ে মানে প্রমিথিউসের মানে প্রত্যেক দিন সহ্য করতে হয়। তো এটাই হচ্ছে প্রচন্ড নির্যাতন করা হয়, কিন্তু প্রমিথিয়াস শত দুঃখ কষ্ট বেদনা নির্যাতন সহ্য করেছেন, তবু নতজানু হয়ে দেবরাজের কাছে আত্মসমর্পণ করেনি। আপসহীন সংগ্রাম এবং চিরজয়ী প্রেমের বাণী ঘোষিত হয়েছে প্রমিথিয়াস আনবাউন্ডে। ফিয়ার নট ফর দ্য ফিউচার, উইপ নট ফর দ্য পাস্ট, ঠিক আছে। ফিউচারের জন্য ভয় পাবো না, এবং হচ্ছে পাস্ট নিয়ে কান্নাকাটি করা যাবে না। এটা খুবই একটা ভালো একটা কথা বলছে পিবি শেলির। ফিয়ার নট ফর দ্য ফিউচার, উইপ নট ফর দ্য পাস্ট, প্রেজেন্টে বাঁচো, প্রেজেন্ট নিয়ে থাকো। মানে এইটা যদি আমরা একবার মনোযোগী হই, মানে পিবি শেলি যে এই দারুণ কথাটা বলছে, এটা যদি আমরা একবার চিন্তা করি, যে নিজের জীবনে প্রতিফলিত করি, তাহলে কিন্তু আমাদের অর্ধেক জীবনের সমস্যা চলে যাবে। The more we study, the more we discover our ignorance. এটা হচ্ছে পিবি শেলি বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট। The more we study, the more we discover our ignorance. এটা হচ্ছে পিবি শেলির। তারপর ও উইন্ড, ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এটা হচ্ছে গিয়ে ও টু ওয়েস্ট উইন্ড। হ্যাঁ, উইন্ডের হচ্ছে গিয়ে একটা লাইন পিবি শেলির। Poets are the unacknowledged legislators of the world. এটা হচ্ছে গিয়ে পিবি শেলি বলছিল, কিন্তু এটা দেখে মনে হইতেছে যে ওরসদ বলছিল। ওরসদ তো পোয়েটদের নিয়ে অনেক কথা বলছিল। তো poets are the unacknowledged legislator of the world. পিবি শেলি বলছে। জন কিটস, আমরা চলে আসি জন কিটসে। পোয়েট অফ বিউটি যাকে বলা হয়, খুবই সুদর্শন মানুষ ছিলেন কিটস। এ থিং অফ বিউটি, তো ও বিউটি নিয়ে আসলে অনেক কথা বলছে। দেখেন, এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, ইটস লাভলিনেস ইনক্রিজেস, ইট উইল নেভার পাস ইনটু নাথিংনেস। ঠিক আছে, একটা সৌন্দর্য, মানুষ সৌন্দর্যের পূজারী, মানুষ হচ্ছে গিয়ে একটা সৌন্দর্য সবসময় হচ্ছে গিয়ে মানুষকে প্লেজার দেয়, জয় দেয়। তো জন কিটস হচ্ছে গিয়ে অ্যাজ এ পোয়েট অফ বিউটি, ওনাকে পোয়েট অফ হেলেনিজমও বলা হয়, তারপর হচ্ছে সেন্সাসনেস বলা হয়, তারপর রোমান্টিসিজম বলা হয়, পোয়েট অফ নেচার বলা হয়। নেচার হচ্ছে কি, পোয়েট অফ নেচার কিন্তু সবচাইতে প্রথমে ওরসোদকে বলা হয়, তারপরে হচ্ছে গিয়ে আপনার জন কিটস যদি অপশনে থাকে, তাহলে মানে ওরসোদ যদি অপশনে না থাকে তাহলে হচ্ছে জন কিটস। পোয়েট অফ পেসিমিজম বলা হয়, কারণ উনি খুব অল্প বয়সে মারা গেছে, ঠিক আছে। জন কিটস কিন্তু খুবই অল্প বয়স, জন কিটস একজন ডাক্তার ছিলেন। তো জন কিটস মেডিকেল নোটবুক,
এটা হচ্ছে কি ম্যান অফ মেডিসিন, ম্যান অফ মেডিসিন। আর ফেমাস সনেট ছিল একটা, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, ফার্স্ট ফেমাস সনেট, সনেট কি জন কিটসের সনেট ছিল ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার্স। আচ্ছা, ইমিটেশন অফ স্পেন্সার, এটা হচ্ছে গিয়ে রোট ইন 18 ইয়ার্স ওল্ড। আচ্ছা ঠিক আছে, এটা কি বলছে? ইমিটেশন, ইমিটেশন অফ স্পেন্সার, ইমিটেশন অফ স্পেন্সার, ইমিটেশন অফ স্পেন্সার। আচ্ছা ঠিক আছে, ওড টু সাইকি, ওড টু সাইকি, সাইকি হচ্ছে গিয়ে গ্রিক পুরাণে প্রেম ও আত্মার দেবী হিসেবে পরিচিত। তিনি ছিলেন এক অমৃত মানে মানবী, মানে উনি হচ্ছে গিয়ে মরণশীল মানবী ছিলেন, অমৃত মানবী, যিনি কিউপিডের প্রেমে পড়েন এবং হচ্ছে পরবর্তীতে দেবী হিসেবে স্বীকৃতি পান। কিটস উল্লেখ করেন সাইকি দেবী পুরাণে অন্যান্য দেবীদের মতো পূজা এবং মন্দির পাননি, তিনি অনুভব করেন সাইকে অবহেলিত এবং যথাযথ সম্মান থেকে বঞ্চিত হয়েছেন। তিনি নিজের সৃষ্টিশীল কল্পনা জগতে সাইকের জন্য একটি মন্দির এবং প্রার্থনার স্থান তৈরি করার ইচ্ছা প্রকাশ করেন। ওড টু এ নাইটিঙ্গেল, এটা হচ্ছে গিয়ে জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল। আর ওড টু, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড অন এ গ্রেসিয়ান আর্ন হচ্ছে গিয়ে কিটসের, গ্রেসিয়ান আর্ন নাইটিঙ্গেল। আচ্ছা ঠিক আছে। আর এন্ডিমিয়ন, এন্ডিমিয়ন হচ্ছে গিয়ে এটাও কিটসের, কিটসের হচ্ছে গিয়ে 4000 লাইন পোয়েম অ্যাবাউট এ ব্রেন সিক শেপার্ড প্রিন্স, ব্রেন সিক মানে পাগল একজন শেপার্ডকে নিয়ে, পাগল শেপার্ড প্রিন্সকে নিয়ে হচ্ছে গিয়ে এন্ডিমিয়ন, who falls in love with the moon goddess Cynthia. The Eve of Saint Agnes, ইভ অফ সেন্ট এগনিস, এটা হচ্ছে ম্যাডলিন আর নায়ক হচ্ছে গিয়ে পরফিরো। ওরা দুজন দুজনকে ভালোবাসা, ওরা হচ্ছে গিয়ে প্রহরীদের ধোকা টোকা দিয়া পালায় জায়গা, ওইটা নিয়ে হচ্ছে গিয়ে এটার রচনা। স্বপ্ন থেকে জেগে দেখলো সে তার পরফিরো সেখানে স্বদেহে উপস্থিত আছে। তার বিহবল অবস্থা কেটে যাওয়ার পর শত্রু বহিষ্ঠিত পুরীতে কোনো অঘটন ঘটে যাওয়ার আগে দুইজন পালিয়ে গেল। সেন্ট অ্যাগনেস, যে ম্যাডলিন আর পরফিরো ফ্লেড অ্যাওয়ে। পরফিরো, আচ্ছা ঠিক আছে। হাইপেরিয়ন, এন্টিমিয়ন, হাইপেরিয়ন আর হচ্ছে সেন্ট অ্যাগনিস। আচ্ছা ঠিক আছে, এটা হাইপেরিয়ন হচ্ছে কি, এটাও হাইপেরিয়ন অ্যাপোলো, মানে উনি গ্রিকদেরকে নিয়ে অনেক কিছু লিখছে, গ্রিক পুরাণকে নিয়ে লিখছে। হাইপেরিয়ন হচ্ছে কি রাজ্যুত শনি, শনি রাজ্য পুনরুদ্ধারের জন্য সূর্য দেবতা হাইপেরিয়নের সাহায্য প্রার্থী হন, কিন্তু তার আশা পূর্ণ হয় না। সঙ্গীত ও কাব্যজ্ঞানের দেবতা অ্যাপোলো দেখা দিলেন। প্রথম কাব্যের প্রথম অংশ এখানে অসমাপ্ত। দ্বিতীয় অংশে হাইপেরিয়নের পতন, কবি স্বপ্নে কোন মন্দিরের দিকে চলছেন। আচ্ছা ঠিক আছে, হাবিজাবি বলছে লামিয়া, লামিয়া হচ্ছে গিয়ে এই যে নাগিন কন্যা, এটাকে নিয়ে হচ্ছে গিয়ে সুন্দর একটা কবিতাও আছে ওনার, লামিয়া। তারপর জন কিটস ইজাবেলা অর দ্য পোয়েট অফ ব্যাসিল, ওর ভাইরা হচ্ছে কি ওর প্রেমিকরে মেরে তারপর হচ্ছে কি এই ব্যাসিলের মধ্যে মানে ব্যাসিল মানে এই ইয়ার মধ্যে কি বলে এই যে মাটির যে ফুলদানি, এই ফুলদানির মধ্যে হচ্ছে গেছে মাটি চাপা দিয়ে রাখে, তো ওইখানে একটা ব্যাসিল গাছের জন্ম হয়। তো এই ব্যাসিল গাছটার মধ্যে এই মেয়েটা, হ্যাঁ মানে ইজাবেলা, ইজাবেলা হচ্ছে ওর প্রেমিককে দেখতো, মানে ওর প্রেমিকের কথা শুনতে পাইতো, ঠিক আছে, তো প্রেমিকের স্পন্দন পাইতো। এটা নিয়ে একটা রচনা, ঠিক আছে, জন কিটস এর ইজাবেলা অর দ্য পোয়েট অফ ব্যাসিল। তারপর ইজাবেলা অ্যান্ড লরেন্সো হ্যাড অ্যান অ্যাফেয়ার, লরেন্সো। তারপর হচ্ছে ইজাবেলাস ব্রাদার্স ওয়ার অ্যাওয়ার অফ দ্য মিটিং, ইজাবেলা উইথ হার পট অফ ব্যাসিল। এই যে শিরস চিহ্ন হলে একটা মাটি চাপা দিয়ে। ওড টু অটাম, ঠিক আছে, জন কিটসের আরেকটা খুব বিখ্যাত রচনা ওড টু অটাম। আচ্ছা ওড টু ওয়েস্ট উইন্ড, এটা কার জানি রচনা বলতো? ওড টু ওয়েস্ট উইন্ড, পিমিশেলি। পিবি শেলি। আর কিটসের হচ্ছে ওড টু অটাম, টু অটাম। তারপর হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, আই হোয়ার আর দে, think not of them, thou has the music too, এটা জন কিটস। মেঘনা,
তারপর এই যে মিলানকোলি, তারপর হচ্ছে এন্ডিমিয়ন, গ্রিস আর্ন, তারপর হাইপেরিয়ন, তারপর হচ্ছে গিয়ে নাইটিঙ্গেল, অটাম। আর লামিয়া, ইজাবেলা, মিলানকোলি, অটাম। তারপর হচ্ছে এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, এটা তো জন কিটসের। তারপর হচ্ছে গিয়ে হিয়ার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহিয়ার্ড আর সুইটার, এটা জন কিটসের হচ্ছে ও টু গ্রিস আর্ন ওইটার। আলেকজান্ডার পুশকিন, উনি হচ্ছে রাশিয়ান জাতীয় কবি। আলেকজান্ডার পুশকিন হচ্ছে গিয়ে ফাদার অফ মডার্ন রাশিয়ান লিটারেচার, ন্যাশনাল পোয়েট অফ রাশিয়া। তো ওই আলেকজান্ডার পুশকিনও কিন্তু হচ্ছে প্রেমে ধোঁকা খেয়ে মারা গেছে। আলেকজান্ডার পুশকিনের কাহিনীটা অনেক মজার। আমি হচ্ছে প্রথমত একবার পড়ছিলাম ওনার এই নিয়ে। তো ওনার তো হচ্ছে গিয়ে আলেকজান্ডার পুশকিনের বউ ছিল, বউ হচ্ছে অন্য ব্যাটার প্রতি আসক্ত ছিল। তো তো বউ হচ্ছে গিয়ে অন্য ব্যাটারে পছন্দ করতো, ও হচ্ছে গিয়ে খালি সন্দেহ করতো। একদিন ওই ব্যাটারে ধরছে, ব্যাটারে ধরার পরে তো আলেকজান্ডার পুশকিন বলছে যে আচ্ছা ঠিক আছে। তখন তো হচ্ছে রাশিয়াতে আহ যারাই ছিল রাশিয়ার হচ্ছে সবাই কিন্তু মানে অস্ত্র রাখতে পারতো। তো ও হচ্ছে কি ডুয়াল যুদ্ধে আহ্বান করে ওই ব্যাটারে। তো মানে বন্দুক যুদ্ধে। তো ওই যে হয় না ওই যে বন্দুক আহ, মানে বন্দুক যে আগে নিশানা লাগাইতে পারে সে হচ্ছে গিয়ে শহীদ হয়ে যায়, মানে সে হচ্ছে মারা যায়। ওই রকম একটা ইয়া ছিল। তো ওই বন্দুক যুদ্ধে আলেকজান্ডার পুশকিন হেরে যায় এবং আলেকজান্ডার পুশকিন কিন্তু মারা যায়। ঠিক আছে। তো এই মানে প্রচন্ড আম, ওর অবস্থা ভালো, টাকা পয়সাও আছে, আর নামি দামি মানে সমস্ত নাম কাম সমস্ত কিছুই হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত সে প্রেমের কাছে হেরে মারা যায় আর কি। প্রচন্ড ইমোশনাল মানুষ। আচ্ছা, তারপর হচ্ছে ইউগিন অনেগিন, এটা হচ্ছে গিয়ে একটা নোবেল। ইউগিন অনেগিন, এটা হচ্ছে গিয়ে একটা নোবেল, আলেকজান্ডার পুশকিনের নোবেল, ইউগিন অনেগিন। আর হচ্ছে গিয়ে বরিস গুডনভ। বরিস গুডনভ, এটা হচ্ছে গিয়ে প্লে গুডনভ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বরিস গুডনভ আর হচ্ছে গিয়ে কি বললাম একটা, ইউজিন ওনেগিন, হ্যাঁ ইউজিন ওনেগিন জানি। ইউগিন অনেগিন, হ্যাঁ ইউগিন অনেগিন। রোমান্টিক এজটা শেষ হয়েছে, এখন কি করতে চাই? ভিক্টোরিয়ানটা ধরি। এখন ধরবি না, কয়েক মিনিট দিবি, আমরা একটু দেখে নিব। আচ্ছা কয়েক মিনিট নেই তো, তোর একটু দেখে নে। রোমান্টিক পিরিয়ডটা এমনিতে একটু ইয়ে আছে। আমি লাইভের কয়টা এমসিকিউ সলভ করে আসি। হ্যাঁ।